অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন সম্মান বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সামনের ব্যস্ত সূচিতেও ধারাবাহিকতা রাখার প্রত্যাশা। নারী এশিয়া কাপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে অধিনায়কের সন্তুষ্টি, ব্যাটাররা ভালো করলে লক্ষ্য পূরণ সম্ভব বললেন নিগার সুলতানা জ্যোতি। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। আসিয়ান কাপ থাকলেও সেলেসাওদের আতিথ্য দিতে মুখিয়ে বাফুফে, ফিফার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। এবং 4 বছর পর জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করলো চেলসি। শাবি আলোনসোর অভিষেক ম্যাচে ফুলহ্যামকে 3-2 গোলে হারালো ব্লুজ। রাতে ইত্তেফাকের মুখোমুখি হবে আল নাসর। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ ফিরছে সম্মান নিয়ে। সিরিজ ড্র হলেও এই সফরে বাংলাদেশের প্রাপ্তির খাতায় আছে আরও অনেক কিছু, এমন মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সামনে লাল সবুজদের ব্যস্ত সূচি, ওয়ার্কলোড ম্যানেজ করে সেখানেও ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার প্রত্যাশা তার। অস্ট্রেলিয়া থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ডারউইনে ঐতিহাসিক জয়, ম্যাকাইতে এসে পারফরমেন্সটা একেবারে ভিন্ন। কোথায় উন্নতি করার সুযোগ ছিল, কোথায় বাংলাদেশ দল পিছিয়ে গেল, সেই প্রশ্নগুলো রয়েছে, উত্তরটা জানবো। রয়েছেন আমাদের সঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার। আপনার কাছে কি মনে হয়েছে যে আর একটু ভালো করার বাংলাদেশের সুযোগ ছিল কিনা, কোন জায়গাটা আসলে পিছিয়ে গেল? কন্ডিশনটা একটু এক্সট্রিম ছিল আমাদের জন্য, ইভেন অস্ট্রেলিয়ানদের জন্য কিন্তু কন্ডিশনটা অত সহজ ছিল না। আমাদের সেটাই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই মাকাই টেস্ট ম্যাচে। দারুণে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, এখানেও কিন্তু বল হাতে দারুণ করেছি। জাস্ট ব্যাটিংয়ে হয়তো আমরা একটু বেটার পারফরমেন্স করতে পারতাম। আমার মনে হয় না যে আমরা খুব খারাপ খেলেছি। আই থিঙ্ক টেস্ট ম্যাচে আর একটু বেশি, আমরা যদি ফার্স্ট ইনিংসে যদি 150 রান করতে পারতাম, এই টেস্ট ম্যাচের রেজাল্টটা হয়তো ভিন্ন কিছু হতে পারত। বাংলাদেশ ব্যাক করবে দেশে, কি নিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আই থিঙ্ক রেসপেক্ট, ডেফিনেটলি। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখন সবচেয়ে সেরা, আমরা মানে এত 6 নম্বরে এর আগে কখনো আসিনি। আমাদের সুযোগ আছে আরও উপরে যাওয়ার র্যাঙ্কিংয়ে। এটা একটা ব্যাপার। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ যে লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমরা, সেই লক্ষ্য পিছিয়ে একটা অনেক গুরুত্বপূর্ণ মানে যে পয়েন্টটা দরকার ছিল, এই পয়েন্টগুলো দেখলে আমাদের অনেক কাজে লাগবে। শান্ত প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তিনি রিভিল করেননি, তার টেস্ট নিয়ে অনেক বড় একটা স্বপ্ন আছে। আসলে আপনার এজ আ প্রধান নির্বাচক, আপনিও বা কি স্বপ্ন দেখেন টেস্ট ক্রিকেটকে নিয়ে? আই থিঙ্ক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কত ভালো এটা আর প্রমাণ করার তেমন কিছু নেই আমাদের কাছে। আমার মনে হয় এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। শুধুমাত্র এই অস্ট্রেলিয়া ডারউইন টেস্ট ম্যাচ না, তার আগে প্রিভিয়াস টেস্ট ম্যাচগুলি দেখেন, আই থিঙ্ক উই প্রুভড আওয়ারসেলভস। আমাদের সামনে 5টা টেস্ট ম্যাচ আছে। আফগানিস্তানের টেস্ট ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট নয়, বাট পরের যে 2টি টেস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা, এই 2টি টেস্ট ম্যাচ আমাদের, এই 4টি টেস্ট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমাদেরকে একটু প্ল্যান করতে হবে। প্ল্যান করতে মেনেছেস আমরা সেটাই করছি যে আমাদের ওই 4টা টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা আমাদের বেস্ট পসিবল সাইডটা, আমাদের সবাইকে ফিট পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সেটার জন্যই কী করা উচিত এটা নিয়ে আসলে আমরা বেশি আলাপ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে বলছিলেন যে বাংলাদেশ দলের এখন চোখ সামনে, যে সম্মানটা অর্জন করেছে বাংলাদেশ দল, সেই সম্মানের সঙ্গে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এগিয়ে যেতে চায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, মাকায়, অস্ট্রেলিয়া। নারী এশিয়া কাপের ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। টুর্নামেন্টে ভালো করতে নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধেই। এদিকে দেশের নারী ক্রিকেটের ঘরোয়া কাঠামোর উন্নয়নে 45 জন ক্রিকেটার নিয়ে প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপ আয়োজন করছে বিসিবি। ভারতকে হারিয়ে 2018 সালে প্রথমবার নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। এরপর কেটেছে আরও 2টি আসর, যেখানে টাইগার্সদের ঝুলিতে ছিল কেবলই হতাশা। ফাইনালেও উঠতে পারেনি টাইগার্সরা। এবার সেই গেরো ভাঙতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই শিরোপা পুনরুদ্ধার নয়, আপাতত লক্ষ্যটা সেট করেছেন ফাইনাল। টুর্নামেন্টে ম্যাচ আছে ফ্লাডলাইটের আলোতে। সেই অনুযায়ী মিরপুরে 2টি প্রস্তুতি ম্যাচও খেলেছে মেয়েরা। তাই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট জ্যোতি। গত আসরের সেমিফাইনাল হারের আক্ষেপ গুছিয়ে এগোতে চান পরিকল্পনা অনুযায়ী। তবে বড় দায়িত্বটা দেখছেন ব্যাটারদের কাঁধে। লাস্ট টাইমও এটা ছিল যে আমরা ভালো খেলতে পারি, যাই গ্রুপ স্টেজে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার কাছে হেরে যে আমরা সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে পড়েছিলাম। সো
সো সেমিফাইনালটা আমরা ক্রস করতে পারতেছি না, যে কোনো জায়গায় দেখতেছেন। সো আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি, আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। সো ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। বাট স্টেপ বাই স্টেপ আমরা পরিকল্পনা করতেছি, এবং দল হিসেবে যেটা বললেন যে আগের থেকে ব্যাটিংটা মোটামুটি ভালো হয়েছে, বাট স্পেশালি যদি টপ অর্ডার ভালো ব্যাটিং করতে পারে এই টুর্নামেন্টে, আই গেস আমাদের একটা ভালো সুযোগ থাকবে ফাইনাল খেলার। গেল আসরে শ্রীলঙ্কার কাছে হারায় ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হয় জ্যোতিদের। এবার ভারতকে এড়িয়েই ফাইনালে খেলতে চান জ্যোতি। তাতে এই গ্রুপে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে ট্রাইগেসদের। যদি গ্রুপ পর্বে আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি, তো সেই ক্ষেত্রে হয়তো বা ইন্ডিয়া অনেক বেশি স্ট্রং, ইন্ডিয়াকে আসলে ফেস করতে হবে না সেমিফাইনালিস্ট। কারণ আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার সাথে অনেক বেশি টাফ সিচুয়েশন হয়ে যায় সেমিফাইনালগুলোতে। আমরা এর আগেও ইন্ডিয়ার সাথে হেরেছি। সো ওই দিক থেকে তুলনামূলকভাবে যদি আমরা পাকিস্তানকে পাই ওই গ্রুপ থেকে, যদি আমরা এখানে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে যাই, আমাদের জন্য বেটার হবে যে ফাইনালে খেলা। বাট স্টিল শ্রীলঙ্কাকে আসলে ভালো ক্রিকেট খেলে যদি আমরা হারাতে পারি, এটা আমাদের জন্য ভালো একটা অ্যাচিভমেন্ট হবে। আগামী 28 আগস্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপের। আর মারুফা নাহিদাদের মিশন শুরু 31 আগস্ট ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে। টুর্নামেন্ট শেষ করেই জাপানে এশিয়ান গেমস খেলতে যাবে বাংলাদেশ, যেখানে পদক জয়কে প্রাথমিক লক্ষ্য ধরেছেন জ্যোতি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে যদি এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে পারেন, তাহলে দুটো টুর্নামেন্টেই দল ভালো করবে বলে বিশ্বাস অধিনায়কের। এদিকে দেশের নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চ্যালেঞ্জ কাপ আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি, যেখানে ৪৫ জন ক্রিকেটারকে নিয়ে ৩টি দল গঠন করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তবে এখনও আলোর মুখ দেখেনি নারী বিপিএল। নারী উইং অপেক্ষায় গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্তের। বেস্ট 45 প্লেয়ার্স নিয়ে 3টা টিম করব, এবং ওই 3টা টিমের ভিতরে একটা চ্যালেঞ্জ কাপ হবে, যেটা ছেলেদের ইয়েতেও আছে। তো এটা করার ফলে হবে কি, আমাদের অনেক ক্রিকেটার কিন্তু ভালো খেলার সুযোগ পায় না। তো এই মেয়েরা কিন্তু এখন ভালো খেলার, নিজেকে তুলে ধরার জন্য একটা সুযোগ পাবে। আমরা চাই যে আরো বেশি বেশি ক্রিকেট হোক। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সফর শেষে বাফুফের সভাপতি তাবিত আওয়ালের কাছে নিজেদের ইচ্ছার কথা জানায় সিবিএফ এর প্রতিনিধি দল। সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপের খেলা থাকা সত্ত্বেও ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলতে আগ্রহী বাফুফে। ফিফার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাফুফে সভাপতি। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবেও ব্যবহার করতে চায় ব্রাজিল। ফিফা আসিয়ান কাপের পর এবার প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলের আগ্রহ। জাতীয় দলের জন্য সেপ্টেম্বর উইন্ডোতে প্রতিপক্ষ পাওয়া নিয়ে শঙ্কায় থাকা বাফুফে এবার পড়েছে দোটানায়। গেল রোববার হঠাৎই বাংলাদেশ সফরে আসে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের 5 সদস্যের প্রতিনিধি দল। ঢাকা জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি তারা পরিদর্শন করে বসুন্ধরা কিংস অ্যারেনা ও বাংলাদেশের বেশ কয়েকটি 5 তারকা হোটেল। পরিদর্শন শেষে বাফুফে সভাপতি তাবিত আওয়ালের সঙ্গে বৈঠক করে সিবিএফ এর প্রতিনিধি দলটা। সেপ্টেম্বর উইন্ডোতে লাল সবুজদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। মূলত বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের জন্যই এই প্রস্তাব দিয়েছে সিবিএফ। তবে বাফুফে আসিয়ান কাপ খেলার আগ্রহ প্রকাশ করে ফিফাকে সবুজ সংকেত দেওয়ায় এই ম্যাচের আয়োজন নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফিফার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে একটা দল ম্যাচ খেলতে পারে সর্বোচ্চ 4টি, আর আসিয়ান কাপেই বাংলাদেশকে খেলতে হবে অন্তত 4টি ম্যাচ। আর সেখানে ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে দোটানায় পড়েছে বাফুফে। আসিয়ান কাপের সাথে সেলেসাউদের সঙ্গেও ম্যাচ খেলতে চায় বাফুফে, যা নিয়ে ফিফার সঙ্গে কথা বলবেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। তারা যুক্তরাষ্ট্র বা কোরিয়া, জাপান, এশিয়ার বিভিন্ন দেশে ওরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছে। সেখানে অনেক বাংলাদেশি দর্শক ছিল যারা ব্রাজিলকে সাপোর্ট করছে, এবং বাংলাদেশে ওয়ার্ল্ড কাপও তাদের হিউজ পরিবার সাপোর্টার আছে, ফ্যান গ্রুপ আছে, যার প্রেক্ষাপটে তারা একটা ম্যাচ খেলার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমাদের প্রেসিডেন্ট ফিফার সাথে একটু কথা বলবে যাতে উনি ব্রাজিল ম্যাচটা খেলতে পারে, এবং আমরা আসিয়ান যে খেলাটা সেটা আমরা কভার করতে পারি। এদিকে বাংলাদেশে এসে জাতীয় স্টেডিয়াম সহ বিভিন্ন অবকাঠামো দেখে সন্তুষ্ট হলেও স্টেডিয়ামের ড্রেসিং রুম, প্রেস বক্স ও এক্সিট পয়েন্ট নিয়ে কিছু সংস্কার চায় সিবিএফ এর প্রতিনিধি দল। ম্যাচ খেলার জন্য বাফুফের কাছে আহামরি কোনো চাহিদা নেই ব্রাজিলের। তাদেরও কিছু রিকোয়ারমেন্ট ছিল। ঢাকা স্টেডিয়ামে ওরা 2-3টা পয়েন্ট একটু রিকোয়েস্ট পেয়েছে, সেটা হলো ড্রেসিং রুমের একটু ডেভেলপ, আর হলো আপনার হলো মিডিয়া যে সেন্টারটা আছে, টেকনিক্যাল সেন্টারে যে এবং ইন্টারেন্স যেটা ঢোকা এবং বের হওয়া,
ওগুলাকে ওরা একটা সাজেস্ট করছে আর একটু ডেভেলপ করার জন্য। ব্রাজিলের মতো দলের সঙ্গে ম্যাচ আয়োজন করতে হলে বাফুফের প্রয়োজন বড় অঙ্কের বাজেট। অস্ট্রেলিয়া ভারত সফর শেষ করে অন্তত 90 সদস্যের বহর নিয়ে বাংলাদেশে আসবে ব্রাজিল ফুটবল দল। আর বিগ ম্যাচের বাজেটের জন্য বসে থাকবে না বাফুফে, প্রয়োজনে সরকার থেকে নেওয়া হবে সহযোগিতা। ফিফার সাথে কথা বলে প্রেসিডেন্ট এবং ব্রাজিলের সাথে ওদের পূর্বাপের সাথে কথা বলার পরে যদি আমাদের ওই পজিটিভ সাইডটা আসে তখন হয়তো ফিনান্সিয়াল বিষয় নিয়ে আমাদের প্রেসিডেন্ট গভর্নমেন্টের সাথে এবং আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি আমিনুল সাহেব ওনাদের সাথে বসে তো এটা যেহেতু রাষ্ট্রীয় একটা খেলা অবশ্যই ডিসিশনটা ওইভাবে আসবে। ভবিষ্যতে বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে চায় ব্রাজিল। এছাড়াও অবকাঠামো উন্নয়ন, ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও যৌথ কোচিং প্রোগ্রামে বাফুফের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিবিএফ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লজ্জাজনক এক ঘটনার সাক্ষী হলো দেশের ফুটবল। অনূর্ধ্ব 20 ফুটবল দলের হেড কোচ জেরার্ড জোন্স এবং সহকারী কোচ আতিকুর রহমান মিশু হাতাহাতিতে জড়িয়েছেন। শুধু তাই নয়, বিষয়টি পরে গড়ায় পুলিশ পর্যন্ত। জেরার্ড জোন্সের কোচিং সনদ ভারী হলেও আচার আচরণ প্রশ্নবিদ্ধ। কদিন আগে নির্ধারিত সময়ের মধ্যে বাফুফে তার বেতন দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের কষ্ট আর নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে পোস্ট করেন তিনি। এমনকি বাফুফে স্টাফের সঙ্গেও তার অসদাচরণের অভিযোগ আছে। তবে ঠিক কী ঘটনা নিয়ে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে তিনি বিবাদে জড়িয়েছেন তা জানা যায়নি। টিম হোটেলে তাদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে 999 ফোন করেন জেরার্ড নিজেই। পুলিশ আসলেও অবশ্য ঘটনা আর বেশি দূর গড়ায়নি। ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুকে জেরার্ড জানান কর্মক্ষেত্রে শারীরিক আক্রমণের শিকার হয়েছেন তিনি। বলেন তার উপর করা হামলার প্রমাণ আছে। নিরাপত্তা ঝুঁকি নিয়ে আঙুল তুলেছেন বাফুফের দিকেও। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। 4 বছর পর জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করলো চেলসি। ফুলহ্যামকে হারিয়েছে 3-2 গোলে। ম্যাচ শুরুর মাত্র 31 সেকেন্ডে গোল করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জোয়াও পেদ্রো। নতুন কোচ শাবি আলোনসোর অধীনে মৌসুমের শুরুটা জয় দিয়ে করলেও রক্ষণভাগের দুর্বলতা পুরো ম্যাচে ভুগিয়েছে চেলসিকে। রেফারি বাঁশি বাজিয়ে কেবল দৌড় শুরু করলেন। দর্শকরাও প্রস্তুত ম্যাচের দিকে মনোযোগ দিতে। ঘড়ির কাঁটায় ম্যাচ শুরুর মাত্র 31 সেকেন্ড। কোল পালামারের চমৎকার এক পাসে গোল করে ইতিহাসে নাম লেখালেন জোয়াও পেদ্রো। ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের নাম উঠল ইংলিশ প্রিমিয়ার লিগে কম সময়ে গোল করা খেলোয়াড়দের তালিকায়। 2022-23 মৌসুমের পর চেলসি লিগ মিশন শুরু করলো জয় দিয়ে। তবে ক্রাভেন কটেজে ফুলহ্যামের বিপক্ষে 3-2 গোলের জয়টি মোটেও স্বস্তির ছিল না। আক্রমণে দারুণ কিছু মুহূর্ত উপহার দিলেও রক্ষণভাগের পুরনো দুর্বলতা ভুগিয়েছে ব্লুজদের। ম্যাচ জয়ের মূল নায়ক ছিলেন কোল পালমার ও জোয়াও পেদ্রো। দুজনেই একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। তবে এদিনে জ্বলে উঠতে পারেননি আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। মধ্যবিরতির পর মাঠে নেমেছিলেন তিনি। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়া ব্রাজিলিয়ান ফরওয়ার্ড পেদ্রো চেলসির হয়ে 9 নম্বর জার্সিতে মাঠে নামেন। তার গোলের পর ফুলহ্যামের জশ কিং 23 মিনিটেই সমতায় ফেরান ম্যাচে। পরে আক্রমণের ধারও বাড়ায় চেলসি। বিরতির আগেই আবার লিড নেয় ব্লুজরা। অ্যাস্টন ভিলা থেকে রেকর্ড ফিতে আসা মর্গান রজার্স 41 মিনিটে ম্যাক্সেন্স ল্যাক্রোয়ার ক্রস থেকে চেলসির দ্বিতীয় গোলটি করেন। বিরতির ঠিক পরেই 49 মিনিটে পেদ্রোর বাড়িয়ে দেওয়া পাস থেকে দারুণ এক গোল করেন পালমার। তবে ফুলহ্যাম তখনও দমে যায়নি। 54 মিনিটে গনসালো গার্সিয়া গোল করে ব্যবধান 3-2 গোলে নামিয়ে আনলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। তবে শাবি আলোনসোর আক্রমণ ভাগ, পেদ্রো, রজার্স এবং পালমারের কম্বিনেশনে চেলসি দারুণ সূচনা পেলেও গোলরক্ষক রবার্ট সানচেজের পারফরম্যান্স এবং রক্ষণের কিছু ভুলের কারণে দুশ্চিন্তায় থাকবে ক্লাবটি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। 41 কোটি টাকায় বিক্রি হলো দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোল্ডেন বল। প্রত্যাশিত অর্থ না পাওয়ার আক্ষেপ নিলামকারী প্রতিষ্ঠানের। ফিফা প্রেসিডেন্ট হওয়ার রেস থেকে নিজেকে সরিয়ে নিলেন ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। ইউএফাতেই কাজ করা উপভোগ করেন এবং নিজের গ্রহণযোগ্যতা ধরে রাখতে এমন সিদ্ধান্ত বলে জানান তিনি। তবে সেফেরিন সতর্ক করে বলেছেন, ইনফান্তিনোকে হয় পদত্যাগ করতে হবে, নয়তো আগামী মার্চের নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি সেফেরিন।
গেল এক মাসে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ব্যক্তিটির নাম আলেকজান্ডার সেফেরিন। শুরু থেকেই ফিফাকে নিজের স্বার্থে ব্যবহার এবং ফুটবলের ঐতিহ্য বিকিয়ে দেওয়ার অভিযোগে ইনফান্তিনোর তীব্র বিরোধী ইউএফা সভাপতি। বিশেষ করে সম্প্রতি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও বিশ্বকাপের সত্ত্ব বেসরকারি বিনিয়োগকারীদের হাতে বিক্রি করার প্রস্তাব প্রকাশ পাওয়ার পর সৃষ্টি হয় নজিরবিহীন ক্ষোভ। সেফেরিনের মতে ইউরোপিয়ান সুপার লিগ বিতর্ককেও ছাপিয়ে গেছে ইনফান্তিনোর এই আত্মঘাতী সিদ্ধান্ত। অনেকেই ভেবেছিলেন সেফেরিন হয়তো ফিফার সর্বোচ্চ পদের দিকে আগ্রহী, কিন্তু ফিফা সভাপতির চেয়ার কাঁপিয়ে দিলেও নিজে সেই পদে লড়বেন না বলে জানিয়ে দিলেন সেফেরিন। ফিফা সভাপতি হওয়ার কোনো আগ্রহই নেই ইউএফা প্রধানের, বরং ইউরোপিয়ান ফুটবলে নিজের নীতি ও সততা বজায় রাখাই তার মূল লক্ষ্য। প্রথম কারণ হলো আমি উইফাকে ভালোবাসি এবং এখানে কাজ করাটা বেশ উপভোগ করছি। আমার মনে হয় একটা নির্দিষ্ট সময়ে এসে জীবনটাকে একটু উপভোগ করা দরকার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই পদের প্রতি আমার কোনো আগ্রহ না থাকলে সভাপতি হিসেবে আমার ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও অনেক উঁচুতে থাকবে। একসময় ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধান হিসেবে ইনফান্তিনোকে প্রায় অপ্রতিদ্বন্দ্বী মনে করা হলেও সেফেরিনের ধারণা আগামী ফিফা কংগ্রেসে পুনর্নির্বাচনের চেষ্টা করলে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে এই ফুটবল প্রশাসককে। ইনফান্তিনোকে বুঝতে হবে তার পক্ষে যথেষ্ট সমর্থন নেই, আর এটা শুধু ভোটারদের সমর্থন না, বরং পুরো বিশ্বের ফুটবল সংস্থা, সমর্থক, বর্তমান ও সাবেক খেলোয়াড় এবং কোচদের সমর্থনের মধ্যে পড়ে। আগামী মার্চের নির্বাচনে তিনি হয়তো প্রার্থী হবেন, তবে সেক্ষেত্রে তার বিপরীতে নতুন কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়াবে বলেই আমার বিশ্বাস। যদিও সেই প্রার্থীটি কে হতে যাচ্ছেন সে বিষয়ে আমি এখনও নিশ্চিত নই। ইতিমধ্যেই ইনফান্তিনোর বিরুদ্ধে একজোট হয়েছে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকার ফুটবল সংস্থা। তাই অনেকেই মনে করছেন আগামী মার্চে মরক্কো কংগ্রেসেই হয়তো শেষ হবে ফিফায় ইনফান্তিনোর রাজত্ব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 41 কোটি টাকায় বিক্রি হলো দিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস এই বল বিক্রির খবর নিশ্চিত করেছে, তবে বলটির প্রত্যাশিত দাম মেলেনি। হেরিটেজ অকশনস আশা করেছিল অন্তত $1 কোটি দাম উঠবে, কিন্তু নিলামে সর্বোচ্চ বিড আসে 33 লাখ 3.3 মিলিয়ন মার্কিন ডলার। হ্যান্ড অফ গড কথাটা রসিকতা করেই বলেছিলেন দিয়েগো ম্যারাডোনা। রেফারির দৃষ্টিসীমা আড়াল করে হাত দিয়ে করা গোলটাকে আর কি বা বলতে পারতেন তিনি। মেক্সিকো বিশ্বকাপের 4 দশক পরও আলোচনা থেমে নেই ম্যারাডোনার এই গোল ঘিরে। বিশ্বকাপের আশপাশ সময়ে তা যেন হয়ে ওঠে আরও প্রাসঙ্গিক। আর এই সুযোগ কাজে লাগেই হ্যান্ড অফ গড খ্যাত গোলের বলটি এবার বিক্রি করে দিল নিলামকারী প্রতিষ্ঠান। টেক্সাসের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আয়োজন করে এই আনুষ্ঠানিকতার, যেখানে 3.3 মিলিয়ন মার্কিন ডলারে বলটি কিনে নেয় একটি প্রতিষ্ঠান, বাংলা মুদ্রায় যা 41 কোটি টাকারও বেশি। কারা বা কোন কোম্পানি বলটি কিনে নিয়েছে অদৃশ্য কারণে সেই নাম প্রকাশ করেনি হেরিটেজ অকশনস। তাদের প্রত্যাশা ছিল বলটি অন্তত 10 মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হবে, কিন্তু প্রত্যাশার তুলনায় দাম পাওয়া গেছে অর্ধেকেরও কম। বিশ্বকাপের পর এই বলটি প্রায় 36 বছর নিজের কাছে রেখেছিলেন তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসের। আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচে তিনি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। 2022 সালে তার কাছ থেকে নিয়ে বলটি নিলামের আয়োজন করে গ্রাহাম বার্ড অকশনস। তখন এর দাম উঠেছিল 2.37 মিলিয়ন মার্কিন ডলার। পরের বছর এটি আবারও অকশনে তোলা হয়, কিন্তু বিডে প্রত্যাশিত দাম না পাওয়ায় বলটি তখন আর বিক্রি করা হয়নি। 1986 বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল অ্যাডিডাসের এই আজতেকা মডেলের বল দিয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার 2-1 গোলের জয়ে এই বল দিয়েই 2 গোল করেছিলেন ম্যারাডোনা, যার প্রথমটি হ্যান্ড অফ গড হিসেবে স্বীকৃত। এই গোল নিয়ে বিতর্ক থাকলেও পরেরটি ছিল অনন্য। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এসে বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেন তিনি। পরবর্তীতে ফিফার ভোটে যা গোল অব দ্য সেঞ্চুরি নির্বাচিত হয়। নিলামে হেরিটেজ অকশনস বলটির প্রত্যাশিত দাম না পেলেও যে জার্সি পরে ম্যারাডোনা এই গোলটি করেছিলেন তা জন্ম দেয় ইতিহাসের। 2022 সালে অকশনে জার্সিটির দাম উঠেছিল $93 লাখ। সেই সময়ে যা ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর অকশন প্রাইস হিসেবে ছিল একটি রেকর্ড। এস এম ইকবাল, সময় সংবাদ। প্রথমবারের মতো আয়োজিত বিসিবির লেভেল 1 কিউরেটর কোর্স শেষে সনদ পেলেন 58 জন মাঠকর্মী।
গ্রাউন্ডস কমিটির তত্ত্বাবধানে এই কোর্সের মূল প্রশিক্ষক ছিলেন বোর্ডের টার্ফ ম্যানেজমেন্ট প্রধান টনি হেমিং। গেল 11-12 আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার কোর্সে কক্সবাজার, চট্টগ্রাম পূর্বাচল ও ফতুল স্টেডিয়ামের মোট 33 জন মাঠকর্মী অংশ নেন। সেখান থেকে উত্তীর্ণ হন 18 জন। এরপর মিরপুরে রোববার ও সোমবার দ্বিতীয় দফার কোর্সে অংশ নেন মিরপুর, বিকেএসপি, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া ও রাজশাহীর মাঠকর্মীরা, যেখানে 41 জন প্রশিক্ষণার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 40 জন। হ্যামিং মনে করেন এখান থেকে 10 জনকে এলিট পর্যায়ে নিয়ে যাওয়াটাই হবে এই কোর্সের বড় অর্জন। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অস্ট্রেলিয়া বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন সম্মান, বললেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। সামনে ব্যস্ত সূচিতেও ধারাবাহিকতা রাখার প্রত্যাশা। অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। আসিয়ান কাপ থাকলেও সেলেসাওদের আতিথ্য দিতে মুখিয়ে বাফুফে। ফিফার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত। এবং 4 বছর পর জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করলো চেলসি। শাবি আলোনসোর অভিষেক ম্যাচে ফুলহ্যামকে 3-2 গোলে হারালো ব্লুজ। রাতে ইত্তেফাকের মুখোমুখি হবে আল নাসর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর দুপুরের সময়ের সঙ্গে নিয়ে থাকবেন জিন্নাত আরা জশোয়া। সাজিদ, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।